কম হয়েছে তখন। তো চলো আমরা হচ্ছে পড়াটা শুরু করে দিই। হ্যাঁ, পড়াটা শুরু করে দিই। চলো দেখো, দশম অধ্যায়ের নাম কি? হ্যালো এইচএসসি 2025 এবং 26 ব্যাচের বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? সো অনেকদিন পর আবারও চলে আসলাম। আজকে আমরা হচ্ছে 2022 সালের ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন সলভ করব। দেখো, এইচএসসি পরীক্ষার পূর্বে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বোর্ড কোশ্চেন সলভ করলে তুমি বুঝতে পারবা যে আসলে প্রত্যেকটা টপিক তোমার কতটুকু হচ্ছে কভার করা হয়েছে এবং কোনো ল্যাকিংস আছে কিনা। ঠিক আছে, সো আমরা যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে যাচ্ছি, এই ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ঠিক আছে, কারণ এই কোশ্চেন সলভের মাধ্যমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার একটা আইডিয়া জেনারেট হবে, পাশাপাশি তুমি বুঝতে পারবা আসলে এইচএসসি তে কোশ্চেনগুলো কেমন হয়। ওকে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একসাথে প্রত্যেকটা টপিক কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। ওকে, সো ইনশাল্লাহ আমরা রেগুলার তোমাদের কিছু ক্লাস দিব যদি তোমাদের রেসপন্সটা সর্বোচ্চ পায়। মনে রাখবা, এইচএসসি তে ভালো করতে হলে অবশ্যই তোমার এমসিকিউ তে ভালো করতে হবে। এখন সিকিউ তে মোটামুটি ধরো 70-এর মধ্যে 55 বা 60 প্লাস মার্ক পাওয়া যায়, বাট এমসিকিউ তে অনেক সময় কি হয় জানো, 30-এর মধ্যে 20 মার্ক পেতে অনেক কষ্ট হয়ে যায়। যদি ধরো কোশ্চেন একটু কঠিন করে তাহলে কিন্তু আরো অনেক বেশি টাফ। ওকে, এবং প্রত্যেকটা বোর্ডেই যেহেতু হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্নটা ঠিক রেখে তারা কোশ্চেনটা করে, এই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমরা শুধু কোশ্চেন প্র্যাকটিস না, আমরা প্রত্যেকটা এমসিকিউর সাথে টপিকগুলো সামারাইজ করার ট্রাই করব এবং তোমাদেরকে সবচেয়ে সহজ ভাষায় শর্টকাট ট্রিক্সে কি করব, কোশ্চেনগুলো সলভ করে দিব। ওকে, সো যারা যারা জয়েন করেছে সবাইকে ওয়েলকাম আমাদের এই হিসাব বিজ্ঞান ক্লাসে। আমি চাই সর্বোচ্চ রেসপন্স, প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দিব, বন্ধুদের মাঝে প্রত্যেকে শেয়ার করে দিব, এবং যদি হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শুরু করে দেবো ক্লাসটি। আর যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে একটু ইনফর্ম করো। ওকে, আর সবাই হচ্ছে দ্রুত বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা কাইন্ডলি প্রত্যেকে নিজে থেকে শেয়ার করে দাও এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন দাও দ্রুত। ওকে, আমরা জাস্ট 30 সেকেন্ড সময় নিব, বেশি না, জাস্ট 30 সেকেন্ড। অলরেডি 45 জন জয়েন করছি, সবকিছু ঠিকঠাক তো? ওকে, সো এটি শেয়ার করে দিচ্ছি, ওয়েট, তোমরা একটু শেয়ার করে দাও, আমাকে ডান লিখো, যারা যারা শেয়ার করছো একটু কাইন্ডলি ডান লিখে দাও। তো আমরা আজকে বোর্ড কোশ্চেন সলভ করতে যাচ্ছি। দেখা যাক যে কে কতটুকু হচ্ছে বোর্ড কোশ্চেন পারি। ঠিক আছে, সবার প্রিপারেশন তো গুছানো। ওকে, এখন জাস্ট দেখতে হবে যে আমরা প্রত্যেকটা টপিকে কতটুকু আমাদের হচ্ছে প্রিপারেশন হয়েছে বা ল্যাকিংস আছে কিনা। ওকে, তো কে কে শেয়ার করছে দেখি, একটু ডান লিখে দেই, একটু ডান লিখে দেই প্রত্যেকে। অনিকা, অনিও জয়েন করছে আমাদের সাথে। সিয়াম ভাই আজকের টপিক কি? অরণ্য জয়েন করছো, সিয়াম জয়েন করছে, লিজামণি, জান্নাত মুন। ওকে, আজকে টপিক হচ্ছে অল ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। অল ক্লিয়ার থাকলে তাহলে আমরা শুরু করতে পারি। প্রতাপ জয়েন করে ফেলছে আমাদের সাথে। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো। ওকে, আজকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো ধুমসে। ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 2022। ওকে, শেষ সময় জাস্ট 3টা কাজ করবা। কয়টা? 3টা। বোর্ড প্রশ্ন সলভ করবা এবং যা যা পড়ছো নোট করা আছে সুন্দর করে, এগুলো রিভিশন দিবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বেশি বেশি এক্সাম দিবা। ওকে, এক্সাম দিলে কি হবে, এক্সাম ভীতি দূর হবে, টাইম মেনটেন করতে পারবা, পাশাপাশি হচ্ছে এখন থেকে তুমি বুঝতে পারবা যে আসলে এক্সাম মানে বোর্ড কোশ্চেন গুলো কেমন হয় এবং এই কোশ্চেন গুলো তুমি টাইমলি আনসার করতে পারবা কিনা। আমাদের ক্লাস করো, ইনশাল্লাহ ক্লাস করলে তোমার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞানটা খুব সহজে কি করা যায়, সলভ করা। যে কোনো কঠিন কোশ্চেন শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে কি করা যায়, ম্যাথগুলো সলভ করা যায়। ওকে, তো ময়মনসিংহ বোর্ড আমরা 2022 শেষ করব। আমরা একটু দ্রুত যাব, দ্রুত আগাবো, কারণ হচ্ছে তোমাদের বেসিক যেহেতু ক্লিয়ার আছে, তার মানে আমরা জাস্ট কি করব, টপিকগুলো নিয়ে আলোচনা করবে এবং শর্টকাট ট্রিক্সে ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে, যেখানে মনে হবে যে না এখানে বিস্তারিত পড়ানো লাগবে, বিস্তারিত ডিটেলস দেখানো লাগবে সূত্র সহকারে, সেটা আমরা ডিটেলস দেখাবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, মাইশা আক্তার, প্রসেনজিৎ, অনেকে জয়েন করছে এবং অনেকে আনসার করতেছো। ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা এখনো ডান করো না একটু ডান করে দাও দ্রুত। কমার্সের স্টুডেন্ট সবসময় স্মার্ট হয় এবং স্মার্টের পরিচয় দিতে হবে। ঠিক আছে, কয়েকদিন পর বোর্ড পরীক্ষা দেওয়ার পর
তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে পরীক্ষা দেওয়ার জন্য, আর অনেক পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, বাট সবার একটা স্বপ্ন থাকে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাই না? এবং আমরা তোমাদেরকে এই ক্ষেত্রে সর্বোচ্চ হেল্প করবো ইনশাল্লাহ। আর যদি তোমাদের সর্বোচ্চ রেসপন্স পাই, আমি বলতেছি যদি সর্বোচ্চ রেসপন্স পাই, আমি অ্যাটলিস্ট তোমাদের 20টা বোর্ডের কোশ্চেন A to Z সলভ করে দিব, ঠিক আছে? আর পরীক্ষা ছিল এই জন্য তেমন একটা রেসপন্স মানে তোমাদের ক্লাস নেওয়া হয় নাই, বাট আমি কথা দিচ্ছি পরীক্ষার আগে 20টা বোর্ড সলভ করে দিব যদি হচ্ছে রেসপন্সটা বেশি পাই। এবং আমার সাথে সাথে কি করতে হবে, কোশ্চেনগুলো আনসার করতে হবে, প্রবলেমগুলো বলতে হবে, এবং আমিও কি করব বিস্তারিত তোমাদেরকে বুঝাই দিব। ওকে, তো শুরু করা যাক। দেখো প্রথমে বলছে তড়িৎ অনুপাতের আদর্শ মান কত, সেই টাইপের প্রশ্ন এইচএসসি তে আসে, বাট অ্যাডমিশন একটু কম আসে, তবে এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। আমরা জানি তড়িৎ অনুপাত একটা শিখলে হবে না, তড়িৎ অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, তারপর আমরা জানি কি অগ্নি পরীক্ষা অনুপাত, ঠিক আছে? এইগুলোর আদর্শ মান হচ্ছে 1:1, আমরা প্রত্যেকে জানি। বাট যদি কোশ্চেনটা একটু এক্সচেঞ্জ করে দেয় যে চলতি অনুপাত ভাইয়া, তাহলে চলতি অনুপাতের আদর্শ মান কত? এই চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে তাহলে 2:1, এবং আসতে পারে যে তোমার এরকম যে হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত, এটার আদর্শ মান কত? এটা কি 1/1, ঠিক আছে? 0.25:1, এটার আদর্শ মান হচ্ছে 0.25:1, বাট তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, এবং চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। তার মানে এক নজরে সুন্দর করে তোমরা আদর্শ মানগুলো একটু মনে রাখবা। দ্যাটস ইট। ওকে, সো মেহু জয়েন করছে, অনিকা, অনু, দিদার, তারপরে আবিব, প্রত্যেকে কারেক্ট আনসার দিতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হচ্ছে এই ক্লাসের লিঙ্কটা বিশেষ করে আমাদের ওই গ্রুপটাকে একটু শেয়ার করে দাও প্রত্যেকে। প্রত্যেকে নাম্বার আনসার করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে হচ্ছে ডি নাম্বার আনসার করছে 1:3, আসলে ডি নাম্বারটা হবে না, এটা হচ্ছে তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত, এটার আদর্শ মান হচ্ছে 1:1, চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, এবং হচ্ছে তড়িৎ আমরা জানি যে কার্যকরী মূলধন অনুপাত, এটার আদর্শ মান হচ্ছে 0.25:1। আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। এই কোশ্চেনটা দেখো বলছে একটি ফার্মের চলতি দায় 50,000 টাকা। ঝটপট আনসার করবা প্রত্যেকে। একটি ফার্মের চলতি দায় 50,000 টাকা, চলতি অনুপাত 2.2:1 হলে চলতি সম্পদের পরিমাণ কত? তার মানে আমরা বের করবো কি, এখানে আমরা বের করবো যে চলতি সম্পদ, কি বের করব? চলতি সম্পদ, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো এখানে দেওয়া আছে কি, টাকায় দেওয়া আছে কি, ভালো করে খেয়াল করো, টাকায় কি দেওয়া আছে? টাকায় দেওয়া আছে চলতি দায়, অনুপাত কি? চলতি অনুপাত 2.2:1। তার মানে এখানে এই 2.2 এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে চলতি সম্পদ, এটা হচ্ছে কি চলতি সম্পদ, আর এই 1 হচ্ছে কি বলতো চলতি দায়। এখন দেখো বের করতে বলছে চলতি সম্পদের পরিমাণ কত, বাট দায় কত দেওয়া আছে বলতো ভাইয়া? দায় দেওয়া আছে 50,000 টাকা। এখন দায় অনুপাতে দেওয়া আছে কত? 1। বের করতে বলছে কি চলতি সম্পদ, চলতি সম্পদ কত? 2.2। তার মানে 2.2 দ্বারা আমরা গুণ করলে আমরা পেয়ে যাবো কি চলতি সম্পদ। দেখো 50কে যদি 50,000কে আমরা 1 দ্বারা ভাগ করি আসবে কি 50,000, এটাকে গুণ করে দিই 2.2 দ্বারা, তাহলে কত হয়? 1,10,000। কত হয় ভাইয়া? 1,10,000। এই 1,10,000 টাকা হচ্ছে আমাদের চলতি সম্পদ, এই 1,10,000 টাকা হচ্ছে আমাদের চলতি সম্পদ, ঠিক আছে? আমি কোশ্চেন সলভ করব, সাথে সাথে তোমরা সলভ করবা, কেন নয়? কারণ হচ্ছে তোমরা সলভ করলে কি হবে, তাহলে এই কোশ্চেনটা তোমার মাথায় অটোমেটিক সেভ হয়ে যাবে, এবং এটা তুমি ভুলবে না, কারণ তুমি নিজে সলভ করছো। এখানে কি কি এলিমেন্টস আছে এগুলা দেখে তারপর ম্যাথটা সলভ করছে, এবং আমি যদি বিস্তারিত বুঝাই দেই তখন এটা একদম মাথায় তোমার কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা হচ্ছে ডি নাম্বারটা। তো দেখো এই প্রশ্নগুলো তুমি যদি সলভ করো এবং তুমি যদি মনে করো প্রত্যেকটা কোশ্চেন পারো, দেখবা যে তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমার কি অ্যাকাউন্টিং এর 30টার মধ্যে 27 প্লাস 28টা এমসিকিউ হবেই হবে। ওকে, 1,10,000 টাকা অলরেডি সবাই আনসার করছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া পুরা, থ্যাংক ইউ। সবাই পারতেছি, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবো। ওকে, রেসপন্স অনেক বেশি, থ্যাংক ইউ ভেরি মাচ, শেষ পর্যন্ত রাখতে হবে। ওকে, সো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের উৎপাদন ব্যয় বিবরণী থেকে আসছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এখানে কি বলছে, প্রারম্ভিক কাঁচামাল মজুদ কত টাকা। তার মানে ভাইয়া আমরা নরমালি কি করি, আমরা প্রারম্ভিক কাঁচামাল দেওয়া থাকে, তাই না? প্রারম্ভিক কাঁচামাল দেওয়া থাকে, এই প্রারম্ভিক কাঁচামাল থেকে আমরা বের করি কি বলতো, সমাপনী কাঁচামাল। কি বের করি? সমাপনী কাঁচামাল, তাই না? প্রারম্ভিক কাঁচামাল থেকে আমরা বের করি সমাপনী কাঁচামাল, তাই তো? এখন প্রারম্ভিক কাঁচামাল থেকে আমরা বের করি সমাপনী কাঁচামাল, বাট এটাই বলছে সমাপনী কাঁচামাল দেওয়া আছে, বাট কি করতে হবে? প্রারম্ভিক কাঁচামাল বের করতে হবে। সমাপনী দেওয়া আছে বাট বের করতে হবে কি? প্রারম্ভিকটা। একটু খেয়াল করে সবাই, সেটা হচ্ছে
আমরা যখন প্রারম্ভিক থেকে সমাপনীতে যেতাম তখন কি করতাম, প্রারম্ভিক কাঁচামালের সাথে ক্রয়টা যোগ করতাম, আন্তঃপরিবহন বা আমদানি শুল্ক থাকলে যোগ করতাম। হ্যাঁ, আর যখন আমি সমাপনী থেকে প্রারম্ভিকে আসতেছি তখন কি করবো, এগুলো জাস্ট উল্টা কাজ করব, বিপরীত কাজ করব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে শুরু করা যাক ভাই। শুরুতে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় 1,20,000। তার মানে আমরা ব্যবহৃত কাঁচামাল বের করি, সেখান থেকে বের করব কি, প্রারম্ভিক। তারপর দেখো সমাপনী কাঁচামাল, আমরা যখন ব্যবহৃত কাঁচামাল বের করছি তখন সমাপনী কাঁচামাল কি করতাম, বিয়োগ করতাম। তাহলে এখন কি করব, এখন এটা যোগ করব, তার মানে 20,000 টাকা আমরা কি করব, যোগ করব। উল্টা কাজ করতেছি, কারণ আমরা কি করতেছি, এই সমাপনী থেকে প্রারম্ভিকে আসতেছি। আগে কি করতাম, আগে প্রারম্ভিক কাঁচামালের সাথে ক্রয়টা যোগ করতাম, সমাপনী কাঁচামাল বাদ দিতাম, পাইতাম ব্যবহৃত কাঁচামাল। তো ব্যবহৃত কাঁচামালের সাথে এখন আর কি করতে হবে, সমাপনী কাঁচামালটা যোগ করতে হবে, ঠিক আছে? এবং প্রারম্ভিক কাঁচামাল বা যদি ক্রয় থাকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন দেখো এখানে টোটাল হয় কত, 1,20,000। এবার কাঁচামাল ক্রয় আছে 80,000 টাকা এবং সাথে আমদানি শুল্ক আছে 5,000 টাকা। তার মানে এই 5,000 টাকা আমদানি শুল্ক কি ক্রয়ের সাথে সম্পৃক্ত, কাঁচামাল ক্রয়ের সাথে আমদানি শুল্কটা সম্পৃক্ত। হ্যাঁ, ইনভলভ আসছে, তার মানে 5 আর 80 এই দুইটা আমরা কি করব, এই দুইটা হচ্ছে আমরা এবার বিয়োগ করব, ঠিক আছে? এই দুইটা আমরা কি করব, এবার বিয়োগ করব, কত হয়, 85,000। এই 85,000 আমরা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো প্রতিষ্ঠানের কি বলতো, পাবো হচ্ছে হ্যাঁ প্রারম্ভিক কাঁচামালটা। 1,20,000 থেকে যদি 85 বাদ দেই, 0,0,0, 5,10,5 হইলে আর থাকে কত, 1,9,9 9 আছে 12 হবে কত হইলে, আমরা ভুল করলাম, 3টা এরকম হয় না, 55,000 হয়, 55,000, ঠিক আছে? আমাদের এখানে ভুল হয়েছে, 2 2 4, হ্যাঁ। তার মানে 9 থেকে যদি আমরা 14 মাইনাস করি তাহলে কত হয়, 5 হয়, ঠিক আছে? তো দেখো জাস্ট এইটুকুই হচ্ছে ডিফারেন্স। জাস্ট তুমি যখন সমাপনী থেকে প্রারম্ভিকে আসবা তখন কি করতে হবে, উল্টা কাজ করতে হবে, যেগুলো যোগ করছো ওইগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে, এই হচ্ছে। ওকে, একজন বলছে বুঝি নাই ভাই, আমরা একটু বিস্তারিত লিখে দিচ্ছি তাহলে। এখানে দেখো, ধরো প্রারম্ভিক কাঁচামাল, নোট করো প্রারম্ভিক কাঁচামাল। হ্যাঁ, এই প্রারম্ভিক কাঁচামাল থেকে আমরা যদি ক্রয়টা যোগ করে দেই বা ক্রয়ের সাথে আমদানি শুল্ক এগুলো থাকে, আমদানি শুল্ক এটা যোগ করবে এবং সমাপনী কাঁচামাল কি করব, বাদ দিব, সমাপনী কাঁচামালটা কি করব, বাদ দিব। তাহলে আমরা পাবো হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামাল। সিম্পল, তাই না? এখন দেখো দেওয়া আছে ব্যবহৃত কাঁচামাল, কিন্তু বের করতে বলছে কি, প্রারম্ভিক কাঁচামাল। তাহলে এই ব্যবহৃত কাঁচামালের সাথে সমাপনী মজুত পণ্য এটা কি হবে, যোগ হবে, ঠিক আছে? এবং যেগুলো আমরা যোগ করতাম ওগুলো কি করব, বিয়োগ করব, দ্যাটস ইট। তার মানে দেখো এখানে ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে কত, ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে 1,20,000 টাকা। হ্যাঁ, তারপর দেখো সমাপনী কাঁচামাল আমরা কি করব, আমরা করব যোগ। কেন যোগ করব, কারণ উল্টা কাজ করতেছি। তাহলে যোগ করে দিলাম, হলো কত, 1,40,000, ঠিক আছে? কত হয়, 1,40,000। এবার এই যে ক্রয় বা আমদানি শুল্ক, ক্রয়ের সাথে আমদানি শুল্কটা কি সংযুক্ত, ঠিক আছে? এটার সাথে এটা কি আছে, এটা সম্পর্ক আছে, মানে একসাথেই কাজ হয়। তাহলে ক্রয়টা আমরা করছিলাম যোগ, যেহেতু উল্টা কাজ করতেছে তাহলে কি হবে, বিয়োগ হবে। এই ক্রয় এবং আমদানি শুল্ক একসাথে আমরা যোগ করে দিয়েছি, আমরা বিয়োগ করে দিয়েছি, তাহলে কত হয়, এই যে যেটা বের হলো 55,000 টাকা, এটা হচ্ছে কি তোমার প্রারম্ভিক কাঁচামাল। বুঝতে পারছো, এই হচ্ছে তোমার প্রারম্ভিক কাঁচামাল। বুঝতে পারছি, অনিকা, অনু, মানিশা আক্তার, সবাই ক্লিয়ার? জাস্ট এই সূত্রটা মনে রাখবা, এটা সবাই মনে রাখবা, এটা মনে রাখলে এটা জাস্ট উল্টা কাজ, দ্যাটস ইট, এইটুকুই, এইটুকুই। ক্লিয়ার, সবাই বুঝতে পারছি? ভাইয়া পুরো বলেন। আর যারা যারা শেয়ার করেন নাই, কাইন্ডলি প্রত্যেকে একটু শেয়ার করে দেন। এই ক্লাসগুলো জাস্ট শুধুমাত্র আপনাদের জন্য নেওয়া হচ্ছে। আমি যেটা বলছি যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাটলিস্ট 20টা বোর্ড কোশ্চেন সলভ করে দিব যদি হচ্ছে রেসপন্স পাই পরীক্ষার আগে। আর 20টা বোর্ডের কোশ্চেন সলভ করে দিলে বুঝতেই পারছো তোমাদের প্রিপারেশন একদম A to Z কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এবং ভালো গুছানো স্ট্রং একটা প্রিপারেশন নিয়ে তুমি বোর্ড পরীক্ষা দিতে যেতে পারবা। এবং আমার ক্লাস করলে শুধু যে বোর্ড পরীক্ষা ভালো করবা ব্যাপারটা এমন না, তুমি অ্যাডমিশনের জন্য নিজেকে এখন থেকে অনেক বেশি আগায় রাখতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, এখানে বলছে 15/1 নিট 45 ধারা কি বোঝায়। এখন দেখো 1/15 এটা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে দ্বারা বোঝাচ্ছে যে 15 দিনের মধ্যে যদি আপনি ভাগটা পরিশোধ করেন
এই 15 দিনের মধ্যে পরিশোধ করলে আপনাকে অবশ্যই কি করবে 1% বাড়টা দিবে। যদি থাকতো 2/10 তাহলে কি 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাড়টা আপনি কি করতেন পাবেন যদি পরিশোধ করেন, ঠিক আছে। এবং নিট 45 দ্বারা বোঝাচ্ছে নিট অথবা যদি N10 থাকে এটা দ্বারা বোঝায় কি 10 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। আর এখানে আছে কত N15 এটা দ্বারা বোঝাচ্ছে যে 15 দিনের মধ্যে অবশ্যই কি করতে হবে পরিশোধ করতে হবে, ঠিক আছে। তার মানে যে কন্ডিশন দিচ্ছে এই সময়ের মধ্যে যদি তুমি পরিশোধ করো তাহলে এখানে 1 থাকলে 1% বাড়টা পাবে 15 দিনের মধ্যে পরিশোধ করলে, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাড়টা পাবে, ঠিক আছে। আর নিট যেই 45 বা 30 দিন দেওয়া থাকে ওই সময়ের মধ্যে অবশ্যই পরিশোধ করা লাগবে। বুঝতে পারছো? আমি হচ্ছে একটু দ্রুত যাচ্ছিলাম বাট দেখি অনেকে আবার বুঝতেছে না, এই জন্য আবার একটু স্লো যাওয়া লাগতেছে। যাই হোক সমস্যা নাই, সবাই যাতে বুঝতে পারো এভাবেই হচ্ছে আমরা ক্লাসটা আগাবো, কন্টিনিউ করব, ঠিক আছে। আমরা প্রত্যেকে টার্গেট রাখি, সবাই বড় বড় স্বপ্ন দেখবো ইনশাল্লাহ। অ্যাকাউন্টিং আমরা প্রত্যেকে 90 আপ মার্ক যাতে থাকে এই টার্গেট নিয়ে আগাতে হবে। এবং তোমার কি করতে হবে কনফিডেন্স গ্রো করা লাগবে। কিভাবে আসবে কনফিডেন্স? যদি সর্বোচ্চ প্র্যাকটিস করো এবং নিজে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারো যে হ্যাঁ আসলে তোমার প্রতিটা পরীক্ষায় মোটামুটি ধরো এমসিকিউ তুমি 25+ পাচ্ছ, সিকিউ তো মোটামুটি 55+ বা 60 পাচ্ছ, তাহলেই কনফিডেন্সটা চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে কি বোঝাচ্ছে 15 দিনের মধ্যে পরিশোধ করলে 1% বাড়টা পাবে, এটা কারেক্ট, ইয়েস এটা কারেক্ট। এবং নিট 45 দ্বারা বোঝাচ্ছে যে অবশ্যই 45 দিনের মধ্যে অবশ্যই কি করতে হবে 45 দিনের মধ্যে পাওনা পরিশোধ করতে হবে। তাহলে 1/3 এই 1/3 হচ্ছে কি তোমার 1/3 হচ্ছে কারেক্ট, ঠিক আছে খ নাম্বারটা। ওকে, জান্নাতুল ফেরদৌস, প্রসেনজিৎ, আয়েশা, অনিকা অনু, দিদার, মানিশা আক্তার, নুসরাত মেহু প্রত্যেকে হচ্ছে 4B নাম্বার, ইয়াস 4। তাহলে বি নাম্বারটা কারেক্ট আনসার। অনেকে দেখতেছি পালাই দিয়েছে, কারণ এরা হচ্ছে কি ক্লাসে আসার পর শুরুতেই হচ্ছে যদি ক্লাস থেকে চলে যায় তাহলে আলটিমেটলি কি বুঝতে পারবো। যারা আসি যারা হচ্ছে টার্গেট করতেছি যে এইচএসসি তে প্লাস, ওকে, এবং অ্যাকাউন্টিং এ ভালো একটা মার্ক পাওয়ার যাদের স্বপ্ন আছে প্রত্যেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করো, ঠিক আছে। অনেক কিছু শেখার আছে। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখো অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে আসছে এবং চমৎকার একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন অ্যাডমিশনও আসে অনেক সময়। তো দেখো আমরা শেষের অংশটুকু একটু পড়ি। এখানে বলছে যে ক এর মুনাফার পরিমাণ কত বা মুনাফার অংশ কত। এবার আমরা কোশ্চেনটা একটু দেখি। ক খ গ একটি অংশীদারি ব্যবসার 3 জন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত যথাক্রমে দেখো 3, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 3:1। তার মানে মুনাফা বন্টনের একটা কি করা আছে রেশিও দেওয়া আছে। বন্টনযোগ্য মুনাফা তার মানে এখানে বন্টনযোগ্য মুনাফা দেওয়া আছে, আমাদের বন্টনকৃত মুনাফাটা বের করা লাগবে না। তারপর দেখো ক খ গ মানে ক আর গ, এই ক এবং গ খকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে খ এর লাভের অংশ 50,000 টাকার কম হবে না। খ যদি 50,000 টাকার কম যদি পায় তাহলে অবশ্যই ওই টাকাটা কে ক এবং গ তাদের অংশ থেকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তার মানে আমরা পুরো কোশ্চেনটা বুঝে ফেললাম অলরেডি। এবার আমাদের সলভ করার পালা, দেখি সলভ করবে এবার। তাহলে শুরু করা যাক। এখানে 1,20,000 টাকা শুরুতে আমরা এটা কি করব বন্টন করব। যেহেতু চুক্তি করা আছে অবশ্যই চুক্তি অনুসারে বন্টন করতে হবে। যদি চুক্তি করা না থাকতো তাহলে আমরা সমান হারে বন্টন করতাম। দেখো কত আছে 3 2 1 3 2 5 5 এর কত হয় 6, তার মানে 6 দ্বারা ভাগ করো। 6 দ্বারা ভাগ করলে আমার কত হয় 6 20 120, 20,000 টাকা। এখন দেখো ভাইয়া আমরা প্রথমে দেখব যে খ তিনি কি 50,000 টাকা পায় কিনা, কারণ তারা দুজনে ক এবং গ তারা দুজনে নিশ্চয়তা দিছে যে তুমি 50,000 টাকার কম পাবে না। যদি কম পায় তাহলে সেটা কি অবশ্যই ক আর গ দিবে। তাহলে আমরা দেখি যে আসলে অ্যাকচুয়ালি খ কত পায়। খ এর কত আছে এখানে 2, তার মানে এটাকে আমরা 2 দ্বারা গুণ করি। দেখো 2 দ্বারা গুণ করলে হয় কত 40,000 টাকা। ওরা নিশ্চয়তা দিছিল যে তারা পাবে খ কত পাবে, খ পাবে হচ্ছে আমরা একটু দেখতেছি এখানে ওরা নিশ্চয়তা দিছে কি, ওরা নিশ্চয়তা দিছিল যে খ পাবে কত টাকা 50,000 টাকা, বাট খ পাইছে কত 40। তার মানে খ এর এখনো 10,000 টাকা কি পাবে এবং এই 10,000 টাকা কে দিবে, দিবে হচ্ছে ক আর গ। কারণ ক আর গ কি করছে নিশ্চয়তা প্রদান করছে। এই ক এবং গ এই দুজনে কি করতেছে নিশ্চয়তা প্রদান করছে যে 50,000 টাকা তুমি পাবেই পাবে। তাহলে এই যে 10,000 টাকা ঘাটতি, এই 10,000 টাকা কে দিবে বলতো, এই 10,000 টাকা দিবে ক আর
গ। এখন দেখো কয়ের আছে কত এখানে 3 আর গয়ের আছে কত 1, তার মানে টোটাল কত হয় 4। 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে কত হয়, 4 দ্বারা ভাগ করলে হয় 2500। আমরা জানি 4 25 100, 2500। এখন দেখো এখান থেকে ক দিবে কত, ক দিবে 3, 7500, এবং খ দিবে কত, সরি গ দিবে কত 2500। এই দুজনে এই রেশিওতে তারা কি করবে দিয়ে দিবে। তার মানে এখানে ক দিতেছে 7500, খ দিতেছে 2500। তাহলে আলটিমেটলি আমার দেখো আমরা খয়েরটা বের করতেছি, হ্যাঁ, তাহলে ওর 2500 হয়ে যাচ্ছে, ওর 50,000 হয়ে যাচ্ছে, এই 10,000 টাকা দেওয়া হয়ে যাচ্ছে, তাহলে 40 আর এই 10 কত হয় 50,000 টাকা আলটিমেটলি খ পেয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন চাইছে যে কয়ের মুনাফার অংশ কত। তো দেখো আমরা কয়েরটা বের করব, কয়ের মুনাফা ক হচ্ছে আমার আলটিমেটলি পাবে কত 3 আছে, তার মানে 3 বিশেষ 60। এখন 60 কিন্তু ক পাচ্ছে না, কারণ এই 60 থেকে ক আবার অতিরিক্ত 7,500 কাকে দিয়ে দিচ্ছে, খকে। তাহলে ক আলটিমেটলি পায় কত 52,500। এই 52,500 কি পাবে, ক পাবে। ঠিক আছে, এখন অপশনে দেখো 52,500 নাই, তার মানে কারেক্ট আনসার এখানে নাই। ওকে, এখন দেখো এখানে জাস্ট আমি একটা জায়গায় ফোকাস করছি, কোথায়, সেটা হচ্ছে শুরুতে খ একটা দেখলাম। কেন, কারণ ওরা নিশ্চয়তা প্রদান করছে কাকে, খকে, যে তোমাকে আমরা ভাই কোনো টেনশন নাই, কোনো রিস্ক নাই, আমার যদি কেউ এভাবে বলে বিজনেস নেওয়ার জন্য আমি এক কথায় রাজি হয়ে যাবো, কারণ আমার কোনো রিস্ক নাই। ঠিক আছে, তো এখানে ওরা বলছে যে ককে যে হ্যাঁ আপনি 50,000 টাকা পাবেনই, কর গ নিশ্চয়তা দিচ্ছে কাকে, খকে। এই জন্য আমরা আগে কি করলাম, খয়েরটা বের করলাম। ঠিক আছে, যে খ আসলে কত পায় 40,000 পায়, তাহলে 10,000 টাকার যে ঘাটতি এটা কর কে দিবে, গ দিবে। তাদের রেশিও কি 3 আর 1, এই অনুপাতে তারা কি করবে, এটা বন্টন করে দিবে। আর বন্টন করলে মোটামুটি তাদের মুনাফা আসে কত, মানে ক হচ্ছে 60,000 টাকা পেতো, এখান থেকে 7,500 দেওয়া লাগতেছে কাকে, খকে। তার মানে 52,500 টাকা এটা হচ্ছে আলটিমেটলি ক পাবে। ঠিক আছে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি, আমি কি সবাইকে বুঝাতে পারছি? নুসরাত, অনিকা, 52,500 ক্লিয়ারলি বুঝতে পারছো? হ্যাঁ, আগে দেখবা যে যাকে নিশ্চয়তা দিছে সে কি মানে ওই পরিমাণ টাকা পাচ্ছে কিনা। যদি না পায়, যারা নিশ্চয়তা দিছে তাদের অংশ থেকে দিয়ে দিতে হবে, যদি তাদের কন্ট্যাক্ট করা থাকে অনুসারে দিবে, আর যদি না থাকে তাহলে সমান অনুপাতে বন্টন করে দিতে হবে যতটুকু ঘাটতি থাকে। ক্লিয়ার? ওকে, তো দেখো এই কোশ্চেনটার কিন্তু কার্ড অ্যান্সার ছিল না, এই প্রশ্নটার কিন্তু কার্ড অ্যান্সার ছিল না, ছিল না। এখন তুমি হচ্ছে কি ভয় পেয়ে যেতে পারো যে আমারটা হচ্ছে কিনা। দেখো যদি প্রশ্ন ভুল থাকে তাহলে ওইটার মার্ক সবাই পাবে, ওটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তুমি যদি কোশ্চেনটা বুঝতে পারো কোনটা কার্ড অ্যান্সার হবে এক্স্যাক্টলি ওইটা দিয়ে ফেলবা, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নাই, কারণ এই কোশ্চেনটার কার্ড অ্যান্সার ছিলই না। তার মানে এটা তোমার নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নাই। ওকে, দিদার বলতেছে এমসিকিউটা তো ভেজাল কোশ্চেন করা লাগে। ভাই শোনো, এগুলা ভেজাল কোশ্চেন তখনই মনে হবে যখন তুমি একদমই প্র্যাকটিস করবে না, বাট যখন বারবার প্র্যাকটিস করবে এই টাইপের কোশ্চেন তখন তোমার কাছে অনেক ইজি মনে হবে। ঠিক আছে, বাবা গো এত হার্ট, মাথা ঘুরতেছে, সব ভুলে গেছি। এই হ্যাপি, হ্যাপি যদি হচ্ছে ভুলে যাও তাহলে তোমাদের ছোট ভাই বোন কি করবে? ওকে, পরের কোশ্চেনটা সবাই একটু দেখি পারে কিনা। পরের প্রশ্নটা সবাই একটু দেখি পারে কিনা ভাইয়া, পুরা সবাই একটু দেখেন। মাত্র 8টা শেয়ার, এতগুলো স্টুডেন্ট ক্লাস করতেছি, এই অবস্থা হলে চলবে? ওকে, সো পরের প্রশ্নটা দেখো, সুন্দর করে খেয়াল করো। নিশ্চয়তা অনুসারে খ, এখন খ খ কত পেয়েছিল বলো তো, 50,000 টাকা পেয়েছিল তাই না? এখন দেখো কয়ের নিকট থেকে অতিরিক্ত মুনাফা পাবে 7,500, এটা তো কারেক্ট, ইয়েস, কারণ ক থেকে আমরা বন্টন করে দেখি 7,500 কি সে অতিরিক্ত পাবে। গয়ের নিকট থেকে অতিরিক্ত মুনাফা হবে 2,500, এটাও কারেক্ট। এবং ক্ষয়ের ঘাটতি মুনাফা ক এবং গ যথাক্রমে 1, 3, নো,
সেখানে ছিল 3:1, তার মানে এটা কি ভুল। তাহলে আমাদের কারেক্ট কত, 1 আর 2। ঠিক আছে, এটা অলরেডি আমরা হচ্ছে কি করছি, এটা অলরেডি আমরা হচ্ছে যখন 5 নাম্বার কোশ্চেনটা সলভ করছি তখন একদম ডিটেলস আলোচনা করছি। ঠিক আছে, আই হোপ এখন তোমাদের ক্লিয়ার কনসেপ্টটা, সবাই বুঝতে পারছি। যদি প্রবলেম থাকে সাথে সাথে শেয়ার করবা এবং আমি সাথে সাথে তোমাদেরকে সলভ করে দিব প্রতিটা কোশ্চেন। ওকে, বাট যদি হচ্ছে লেট করো তাহলে কিন্তু পরবর্তীতে এই কোশ্চেন আর সলভ করে দিব না, কারণ এতে তোমার বন্ধু বান্ধব যারা আছে এখানে ক্লাস করতেছে তারা বিরক্ত হবে। ঠিক আছে, তুমি সাথে সাথে বলো, আমরা 2বার 3বার 4বার যতবার সময় লাগে আমরা ইনশাল্লাহ বুঝাবো। ঠিক আছে, প্রয়োজন হয়। 7 নাম্বার কোশ্চেনটা দেখো, এবার একটা থিওরি থেকে কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কি যে আমাদের কোম্পানির অবলেখকগণ চুক্তিকৃত শেয়ার ঋণপত্রের মূল্যের উপর নির্দিষ্ট হারে কি পায়। তার মানে যারা শেয়ার অবলেখক আছে, আমরা জানি যে শেয়ার অবলেখক যারা তারা কি পায় বলতো, শেয়ার অবলেখক যারা, এই অবলেখক যারা আছেন তারা কি পায় বলতো, তারা পায় হচ্ছে কমিশন। তারা কি পায়, তারা পায় হচ্ছে কমিশন। ঠিক আছে, তার মানে কোম্পানির অবলেখক চুক্তিকৃত শেয়ার ঋণপত্রের মূল্যের উপর নির্দিষ্ট হারে তারা কি পায়, নির্দিষ্ট হারে তারা কমিশন পায়। কি পায় বলতো, কমিশন পায়। ঠিক আছে, তোমরা আমার সাথে একটু রেসপন্স করবা, যদি হচ্ছে সবাই বুঝতে পারো ভালোভাবে তাহলে আমরা একটু দ্রুত যাব, যেহেতু অনেকগুলো এমসিকিউ, তার মানে আমরা একটু স্পিডে গেলে আমরা সবগুলো এমসিকিউ সলভ করতে পারবো। ঠিক আছে, আমি একটা কোশ্চেন একটু স্কিপ করবো, একটু ঝামেলা আছে, এবং শেষে এটা সলভ করবো। ওকে, পরেরটা দেখো, কোনটি কারখানা উপরিব্যয়, 9 নাম্বারটা, এটা বলছে কোনটি কারখানা উপরিব্যয়। এখন সর্বপ্রথম জানা লাগবে কারখানা উপরিব্যয় কোনগুলা। আমরা শিখছিলাম এমন ভাবে যে কারখানা উপরিব্যয়টা হচ্ছে ভাইয়া মূলত একটা কারখানার অভ্যন্তরীণ ব্যয়। কি অভ্যন্তরীণ ব্যয়, একটা কারখানার অভ্যন্তরীণ ব্যয়গুলো হচ্ছে অভ্যন্তরীণ ব্যয়। ঠিক আছে, একটা কারখানার অভ্যন্তরীণ ব্যয় এবং পরোক্ষ খরচগুলো হচ্ছে কি বলতো, কারখানা উপরিব্যয়, পরোক্ষ খরচ বা ব্যয়গুলা। ঠিক আছে, এই হচ্ছে তোমার কারখানা উপরিব্যয়। তার মানে অভ্যন্তরীণ খরচ কোনগুলা, যেমন কারখানা ভাড়া, বেতন, বিদ্যুৎ বিল, এইগুলা পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, এইগুলো হচ্ছে কি কারখানা উপরিব্যয়। ঠিক আছে, কারখানা উপরিব্যয় বা এটার আরেকটা নাম হচ্ছে উৎপাদন উপরিব্যয়। দেখো, কারখানা উপরিব্যয়, এটার আরেকটা নাম হচ্ছে কি উৎপাদন উপরিব্যয়, কারখানা উপরিব্যয় অথবা উৎপাদন উপরিব্যয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, প্রত্যক্ষ মজুরি হবে না, অফিস ভাড়া, আসবাবপত্রের অপচয়, এগুলো একটা হবে না। কোনটা হবে তাহলে, এটা হবে কি বলতো, যন্ত্রপাতির অপচয়। ঠিক আছে, উৎপাদন ব্যয় বিপরীতে তোমরা দেখবা যে অনেক সময় ডিরেক্টলি কোশ্চেন চলে আসে, কোনটি রূপান্তর ব্যয়। এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে, যে রূপান্তর ব্যয় কোনগুলা। ঠিক আছে, এই রূপান্তর ব্যয় থেকে অনেক কোশ্চেন আসে, তাই যে রূপান্তর ব্যয় কোনগুলা। এখন এটা থেকে ম্যাথও আসে না, তোমার ডিরেক্টলি কোশ্চেন চলে আসে যে নিচের কোনটি রূপান্তর ব্যয়ের সূত্র। এবং এটা যে অ্যাডমিশন এইচএসসি তে আসে ব্যাপারটা এমন না, অ্যাডমিশনে একদম ডিরেক্টলি কোশ্চেন চলে আসে যে কোনটি রূপান্তর ব্যয়। ঠিক আছে, অ্যাডমিশনও ডিরেক্টলি কোশ্চেন চলে আসে যে কোনটি রূপান্তর ব্যয়। ওকে, তো রূপান্তর ব্যয়, মুখ্য ব্যয়, কারখানা উপরি ব্যয়, উৎপাদন ব্যয়, মোট ব্যয়, এইগুলো হচ্ছে তোমরা খুব ভালো করে একটু শিখবা। ওকে, ডান, এটা ডান, স্ক্রিনশট নিছো। হ্যাপি অনিকা অনু স্ক্রিনশট নিছে প্রত্যেকেই। 10 নম্বরে চলে আসছি আমরা, নাম্বার 10। এখানে কি আছে দেখি, এই কোশ্চেনটা বলছে, এটা অনেক বড়, একটা উদ্দীপক আছে। এখানে কি বলছে, এখানে বলছে উদ্দীপক পরে 10-11 নম্বর প্রশ্ন উত্তর দিতে। তো দেখো, শুরুতে আমরা একটু দেখি ক নম্বরে 10-এ কি বলছে, বিনামূল্যে পণ্য বিতরণ করলে, তার মানে এটা উদ্দীপকের সাথে সম্পৃক্ত না। বিনামূল্যে পণ্য বিতরণ করলে, বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে এক প্রকার বিজ্ঞাপন, কারণ পণ্য তোমাকে জীবনে কি করবে না, তারা বিনামূল্যে দিবে না, বিজ্ঞাপন হিসাব ডেবিট। এবং যেহেতু হচ্ছে পণ্য করছে, পণ্য যেখানে থাকবে, পণ্য যেহেতু চলে গেছে, তার মানে পণ্য চলে গেলে ক্রয় হিসাব ক্রেডিট লিখতে হবে। আমরা ডিরেক্টলি এখানে কি করবো না, পণ্য লিখবো না, লিখবো কি ক্রয় হিসাব। তারপরে বিনামূল্য পণ্য বিতরণ করলে আমাদের বিজ্ঞাপন ব্যয়টা এখানে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পায় এবং ক্রয়টা কি করে, হ্রাস পায়। তাহলে 1 এবং 3 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি। জান্নাত ফেরদৌস, ম্যাথ স্কিপ করবো না, ওই ম্যাথটায় প্রবলেম আছে, যেটা তোমাদেরকে আমরা শেষে দেখাবো কোথায় প্রবলেম আছে। ঠিক আছে,
এখন বারবার হচ্ছে দেখো এর আগে একটা কোশ্চেন সলভ করছে, ওটা কি অপশনে কার্ড আনসার ছিল না, এটাও সেম অপশনে কার্ড আনসার নাই। এখন বারবার একই টাইপের কোশ্চেন আসলে মানে এটা তোমার জন্য একটু হলেও বিরক্তিকর যে হ্যাঁ এত ভুল কেন, এই বোর্ডটায় দুইটা ম্যাথ ভুল ছিল। ওকে, সো আমরা শেষে দেখাবো দুইটা ম্যাথ টানা পড়ে গেছে, এই জন্য হচ্ছে ওটা দেখালাম না। ক্লিয়ার? ওকে, সো আয়শা, তো এটা ক্লিয়ার, এটা একটু দেখো, এটা আমি এই জন্যই একটু বেশিক্ষণ রাখতেছি, তোমার এই ম্যাথগুলো একটু দেখো, কারণ আমরা পরবর্তী কোশ্চেনে চলে গেলে তুমি কিন্তু এই উদ্দীপকটা দেখতে পারবে না। এখানে কোম্পানি লিমিটেডের বিজ্ঞাপন হিসেবে উঠেছিল ৮০,০০০ টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ করছে ২০,০০০ টাকা। তার মানে এই বিজ্ঞাপনের সাথে বিনামূল্য পণ্য বিতরণ ২০,০০০ টাকা, এটা কি হবে? যোগ হবে। এবং বিজ্ঞাপন ৫ বছরের জন্য অবলম্বন করছে, কত বছরের জন্য? ৫ বছরের জন্য। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, এগুলো তো ম্যাথ, এগুলো তো সব ম্যাথ। তো দেখো টোটাল ৮০,০০০ টাকা ছিল আমাদের বিজ্ঞাপন, বিনামূল্য পণ্য বিতরণ ২০, তাহলে কত হয়? ১,০০,০০০। এই ১,০০,০০০ টাকা হচ্ছে আমাদের এখানে কি বলতো মোট বিজ্ঞাপন কত? ১,০০,০০০। এখন অবলম্বন করতে হবে কত বছরের জন্য? ৫ বছরের জন্য। তাহলে কত হয়? ৫ ২০ ১২০,০০০। এখন বলছে তৃতীয় বছর শেষে কোম্পানির বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে? ৩ বছর শেষ হওয়ার পর বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে? এখন বিলম্বিত বিজ্ঞাপন বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি আসলে, এটা আমাদের জানা লাগবে। তো আসলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে এক প্রকার মুনাফা জাতীয় ব্যয়, বাট এটার মেয়াদকাল বা আয়ুষ্কাল একাধিক বছর গিয়ে পরিশুদ্ধ হবে বা বলবৎ থাকবে। ক্লিয়ার? তার মানে ভাইয়া ৩ বছর পর বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? আমার ছিল ১,০০,০০০ টাকা এবং ৩ বছর আমাদের বিজ্ঞাপন আছে কত? ৬০,০০০ টাকা। তাহলে ৩ বছর পর বাকি থাকে কতটুকু? ৪০,০০০ টাকা। এই ৪০,০০০ টাকা কি আমার ৩ বছরের পর বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে এই ৪০,০০০ টাকা। ক্লিয়ার? ওকে, ত্রিমা কেয়ার বলছে হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। দিদার, আয়শায়নি, তারপর হচ্ছে জান্নাত ফেরদুস, ইয়েস। ওকে, তার মানে ৩ বছর পর আমাদের বিজ্ঞাপন থাকতেছে কত? ৪০,০০০ টাকা। অবলোপন হয়ে গেছে কত? ৬০। ৩ বছর অবলোপন হয়েছে কত? অবলোপন মানে অলরেডি খরচ হয়ে গেছে কত? ৬০। তাহলে ৪০,০০০ টাকা এখন কি আছে? বিলম্বিত আছে। বিলম্বিত মানে কি? এটা হচ্ছে কি একাধিক বছর গিয়ে বলবৎ থাকবে। ওকে, সো ইফরাত, সুপ্ত কুমার নাকি কর্মকর? সুপ্ত কর্মকর না? পরেরটা, ঋণদাতাগণ কোন অনুপাতটি বিশ্লেষণের জন্য গুরুত্ব দিয়ে থাকেন? বলো। এই যে ঋণদাতাগণ, আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের দীর্ঘকালীন সচ্ছলতা প্রকাশ করে কি বলতো? একটা প্রতিষ্ঠানের এই দীর্ঘকালীন সচ্ছলতা প্রকাশ করে কি? দীর্ঘকালীন সচ্ছলতা, একটা প্রতিষ্ঠানের দীর্ঘকালীন সচ্ছলতা বা বড় বড় দায় পরিশোধের জন্য আমরা কোন অনুপাতগুলো ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে দায় মালিকানা অনুপাত, দায় মূলধন অনুপাত, ঋণ মূলধন অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত। এইগুলো একটা প্রতিষ্ঠানের কি করে বলতো? দীর্ঘকালীন সচ্ছলতা প্রকাশ করে বা দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা প্রকাশ করে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে মূলত দায় মালিকানা অনুপাত। এটা কি বলতো? এটা হচ্ছে দায় মালিকানা অনুপাত। ক্লিয়ার? এটা হচ্ছে দায় মালিকানা অনুপাত। ১২ নম্বর হচ্ছে ডি নাম্বার। কে কে আনসার করছে? গট ইট ভাইয়া, থ্যাংক ইউ। মানিষা বলছে স্যার আরেকবার বুঝান। একবার না মানিষা, একবার নয়, ২বার ৩বার করে বুঝাবো, কোনো প্রবলেম নাই, বাট সাথে সাথে একটু বইলো, হ্যাঁ। অনিকা ১১ লিখছ, অনিকা হচ্ছে ১২ নম্বর আনসার করো। ফোন দিল কি আবার? ওকে, তাহলে ১২ ক্লিয়ার। ১৩ নাম্বারটা একদম ডিরেক্টলি সূত্র, এটা প্রত্যেকে আনসার করতে পারবা, আমি দেখতে চাই এটা সবাই আনসার করো। ঠিক আছে, এটা সবাই আনসার করো। এটা হচ্ছে সূত্র সমাপনী মজুত পণ্য ভাই, একদম ছোটবেলা থেকে শিখে আসছে 9-10 থেকে। এটার হচ্ছে বোঝানোর তেমন কিছু নাই। তার মানে প্রত্যেকে হচ্ছে কি করো, এটা আনসার বের করার ট্রাই করো। ওকে, এটা আনসার বের করার ট্রাই করো। আচ্ছা আচ্ছা, দেখি কে কে পারছি।
দেখো এখানে কি বলছে, সমাপনী মজুদ পণ্য। আমরা জানি প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ করি এবং বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় কি সমাপনী মজুদ পণ্য, তাই না? প্রথমটাই তো কারেক্ট হয়ে গেল ভাইয়া পুরা, তাই না? যারা যারা ক নম্বর আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো বিক্রিত পণ্যের ব্যয় থেকে যদি আমরা প্রারম্ভিক মজুদ বাদ দেই তাহলে কি পাবো? ক্রয় পাবো, ঠিক আছে? তার মানে প্রারম্ভিক মজুদ পণ্য এটার সাথে আমরা ক্রয় যোগ করবে এবং সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই। ওকে, এছাড়া আমরা সমাপনী মজুদ পণ্য আরেকটা ভাবে বের করতে পারি, সেটা হচ্ছে এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা একটা সূত্র একটু লিখে রাখো। অল্টারনেটিভ বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে আরেকটা অল্টারনেটিভ, সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়, এটা লিখে রাখো অনিকা, এটা লিখো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এটা থেকে যদি আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দেই, সরি বের করতে হবে সমাপনী মজুদ পণ্য, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তাহলে কি পাবো? তাহলে আমরা সমাপনী মজুদ পণ্য পাবো। তাহলে কি পাবো? তাহলে আমরা সমাপনী মজুদ পণ্য পাবো, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? সমাপনী মজুদ পণ্য পাবো। এই আরেকটা সূত্র, দুইটা লিখে দিলাম। ওকে, সো দুইটা আমরা লিখে দিলাম। এখন আমাকে বলো এটা বুঝতে পারছি কিনা। একটা না দুইটা আমরা লিখে দিলাম। 13 ক নাম্বার? ইয়েস, 13 হচ্ছে এ নাম্বার। যারা যারা আনসার করছো অল আর কারেক্ট, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আমরা চলে যাব পরেরটায়, কালান্তিক ব্যবস্থায়, কালান্তিক মজুদ ব্যবস্থায়, কালান্তিক মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের মূল্য জানা যায়? আমরা জানি মজুদ পণ্যের মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিত্য বা অবিরত, আরেকটা হচ্ছে কালীন বা কালান্তিক, ঠিক আছে? তার মানে কালীন মেথডে আমরা জানি, এই কালীন মেথডে কি করা হয়, হিসাবকাল শেষে গিয়া, এই কালীন মেথডে হিসাবকাল শেষে গিয়ে আমাদের কি করা হয়? সমাপনী মজুদ পণ্যটা কাউন্ট করা হয়, ঠিক আছে, কালীন মেথডে। আর নিত্য বা অবিরততে কি করা হয়? এই নিত্য বা অবিরততে ভাইয়া, এই নিত্য বা অবিরততে সাথে সাথে মজুদ পণ্যের হিসাব করা হয়। কি সাথে সাথে হিসাব করা হয়? লেনদেন হওয়ার সাথে সাথে হিসাব করা হয়। আর কালীন মজুদে হিসাবকাল শেষে গিয়ে কি করা হয়? হিসাবটা করা হয়। ওকে, 14 হচ্ছে অনেকে লিখছো ডি নাম্বার। যারা ডি নাম্বার আনসার করছো অল আর রং, বাট কারেক্ট আনসার হচ্ছে কি গ নাম্বারটা, হিসাবকাল শেষে। আমরা জানি কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাবকাল শেষে গিয়ে কি করা হয়? মজুদ পণ্যের হিসাব রাখা হয়। আর নিত্য বা অবিরতিতে সাথে সাথে। ওকে, একটু বন্ধু বান্ধবদের মেনশন দাও ক্লাসে, ঠিক আছে? একটু মেনশন দাও, প্রত্যেকেই মেনশন দিয়ে হচ্ছে ক্লাসে নিয়ে আসো, একসাথে ক্লাস করো, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তাই না? অংশীদারদের উত্তোলনের কোনো তারিখ উল্লেখ না থাকলে উত্তোলনের উপর কত মাসে সুদ নির্ণয় করতে হয়? আমরা জানি যে উত্তোলনের উপর, উত্তোলন সর্বপ্রথম তোমার দেখতে হবে কি, উত্তোলনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে যে তারিখ দেওয়া আছে কিনা। কি দেখতে হবে? তারিখ দেওয়া আছে কিনা। যদি তারিখ থাকে তাহলে অবশ্যই তারিখ অনুসারে কি হবে? তারিখ দেওয়া থাকলে তারিখ অনুসারে উত্তোলন সুদ বের করতে হবে। আর তারিখ যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই উত্তোলন সুদ হবে কত মাসের? অবশ্যই উত্তোলন সুদ হবে 6 মাসের। কত মাসের? 6 মাসের। ক্লিয়ার? তারিখ না থাকলে উত্তোলন সুদ হবে কত মাসের? প্রসেনজিৎ বলতে যদি হচ্ছে মেনশন দেই তারপরে ক্লাস করানো ভন্ডগুলা, আসলে ওরা হচ্ছে ভন্ড এবং পাপি। একসময় হচ্ছে কি করতে হবে? আফসোস করতে হবে, ঠিক আছে? এই যে তুমি যখন হচ্ছে ভালো করতে পারবা, তুমি যখন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে, তখন কিন্তু ও ঠিকই আফসোস করবে যে তোমার কথাটা যদি সেদিন শুনতো তাহলে হয়তো সেও তোমার সাথে থাকতে পারতো, তাই না? সো এমন একদিন আফসোস করবে। ওকে, সো তোমাদের দায়িত্ব যতটুকু, অ্যাটলিস্ট সবাই একটু মেনশন দিবা এবং তাদেরকে আসতে বলবা ক্লাসে। যদি না আসে এটা একান্তই তার ব্যাপার। ওকে, পরের প্রশ্নটা দেখো, বোর্ড প্রশ্ন সলভ করতেছি। দেখো এই কোশ্চেনগুলো কি তোমরা নিজেরা পারতেছো না, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ডে আসবে। এখানে অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে আনসার সলভ করতে হবে। এখানে ম্যাথ থেকে কোশ্চেন থাকবে, এখানে আরো কোশ্চেন থাকবে থিওরি থেকে। ওকে, সো এই হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন, এবং এইগুলো দেখে কি নিজের ভিতরে একটা কনফিডেন্স আসতেছে নি? বলো, শুধু পড়াশোনা করলে হবে না। ত্রিমা বলো, এই যে কোশ্চেনগুলো আমরা সলভ করতেছি এগুলো করে কি নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসতেছে? যে কনফিডেন্স আসছে কিনা বলো, যে হ্যাঁ আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো এবং 30-এর মধ্যে অ্যাটলিস্ট 25 প্লাস পাবো। আপাতত এইটুকু 25 প্লাস, ঠিক আছে? আমরা শেষে গিয়ে টার্গেট করবো ইনশাল্লাহ 27 প্লাস এবং সর্বশেষ 28 প্লাস, ঠিক আছে? এমন টার্গেট করতে পারবো। ওকে, এবং এখানে যারা যারা প্রিপারেশন নিতেছি, কে কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিতেছে বলো? আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন যে সময় আছে পুরোপুরি আইসিসিতে ফোকাস করো। বাট অ্যাডমিশনের জন্য কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র তোমরা যখন ইংরেজি পড়তেছো মেমোরাইজিং পার্টটা একটু পড়বা, আধা ঘন্টা করে পড়বা, বেশি না, এইটুকুই, আধা ঘন্টা পড়বা। অ্যাকাউন্টিং এ যা পড়ো তুমি, এই যে পড়তেছো না অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি,
অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। ভাই এটা চুক্তি, এই জিনিসটা একটু ভালো করে বুঝে পড়ো। এটা তো সিম্পল একটা জিনিস, একটা ম্যাথ সলভ করতেছো, ওটা একটু বুঝে পড়ো যে হ্যাঁ, যে প্রত্যেকটা টার্ম বুঝে বুঝে সলভ করো। শর্টকাট ট্রিক্স এর এখন দরকার নাই, অ্যাডমিশনে শর্টকাট ট্রিক্স শেখাবো। ওকে, এটার জন্য স্যার তাই মানিশা বলছে হ্যাঁ ভাইয়া, ত্রিমা হ্যাঁ ভাইয়া। সো এই যে যারা ক্লাসগুলো করতেছো, দেখো আমরা এমসিকিউ গুলো ব্যাখ্যা করতেছি, বিশ্লেষণ করতেছি, এখানে মোটামুটি টপিক কিন্তু কি হয়ে যায়, রিভিশন হয়ে যায়, এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার ধরো মানে কিছুটাও যদি মিসিং থাকে ওই ইনফরমেশন তুমি পেয়ে যাচ্ছ, তাই না? তো বোর্ড কোশ্চেন তোমরা নিজেরাও সলভ করো, আমরাও তোমাদের সাথে থাকবো, সলভ করাবো কোশ্চেন। ঠিক আছে, 18 গ নাম্বার, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। আমরা জানি চুক্তি অনুসারে অংশীদারি ব্যবসা গঠিত হয় 2 জন 20 জন। আর ব্যাংকিং এর ক্ষেত্রে কি বলতো? 2 জন সর্বোচ্চ 10 জন ব্যাংকিং এর ক্ষেত্রে। তো এগুলো একটু পড়বা ডিটেলস। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে আয় বিবৃতি কি হবে? দেখো ব্যয় যদি বেশি হয় চাইতে, তাহলে কি হয়ে যাবে? মোট ক্ষতি হবে। যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বলছে, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় বললে মোট কি হবে? ক্ষতি হবে, তাই তো? 17 বি নাম্বার। তারপরে দেখো আমরা 18তে চলে যাচ্ছি। একটি কোম্পানির মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কি? দেখো ভালো কথা, মোট লাভ হয়েছে, অ্যাডমিশন টাইপের প্রশ্ন। মোট লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ লাভ হয়েছে আমাদের, না মোট লাভ হয়েছে, বাট নিট ক্ষতি হয়ে গেছে। তার মানে এখানে পরিচালন খরচ বা আমাদের অপরিচালন খরচ এটা বেশি হয়েছে দেখে, তার মানে ব্যয় এখানে কি হয়েছে? বেশি হয়ে গেছে, তাই না? ব্যয় বেশি হয়ে গেছে, এই জন্য আমার আলটিমেটলি নিট কি হয়েছে? ক্ষতি হয়েছে। তার মানে নিট লাভ হওয়া সত্ত্বেও আমার এখানে কি হইতেছে? নিট ক্ষতি হচ্ছে। ঠিক আছে, নিট লাভ হওয়া সত্ত্বেও এখানে কি আমার নিট ক্ষতি হচ্ছে। ইফরাত আফরিন, ত্রিমা বুঝতে পারছো? জান্নাত, অনিকা অনু, এই অনিকা অনু কিন্তু আমাদের সেই শুরু থেকে আসছে, ফার্স্ট ইয়ার থেকে ক্লাস করে, ইভেন ও অলরেডি প্রি অ্যাডমিশন কোর্সে করে ফেলছে। তার মানে দেখো আমরা যারা গ্রামের আছি তারা কতটা পিছিয়ে আছি। গ্রামের স্টুডেন্টরা এরা এইচএসসির আগে অনেকে জানে না যে অ্যাডমিশন টেস্ট কি, এবং তারা এইটুকু ভাবে না যে আমি এইচএসসি পরীক্ষার পর আমি কোথায় যাব, কিভাবে পরীক্ষা দিয়ে আমার পাবলিক ইউনিভার্সিটি পড়তে হবে, অনেকে জানে না। ঠিক আছে, কিন্তু একটা যারা ধরো এখানে অনু আছে এবং আরো অনেক স্টুডেন্ট আছে, এরা কি করে? ফার্স্ট ইয়ারে কি করে? একটা কোর্স করে নেয় প্রি অ্যাডমিশনের। এতে কি হয়? ফার্স্ট ইয়ার একটু পড়াশোনার প্রেশার কম থাকে কলেজে বা এইচএসসি লেভেলের জন্য, তখন কিন্তু একটা কোর্স করা যায়, এবং করলে মোটামুটি কিন্তু তুমি অ্যাডমিশন সম্পর্কে অনেকটা জানা হয়, বোঝা হয়, এবং সাবজেক্টগুলো যেহেতু সেম ব্যালেন্স করে কিন্তু পড়া যায়, এবং এরাই কিন্তু আলটিমেটলি অনেক ভালো করতে পারে অ্যাডমিশনে। ওকে ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কথা পরে হবে অনুপাত কি? অনুপাত হচ্ছে কি দুইটা চলকের মধ্যে একটা সম্পর্ক, তাই না? তার মানে দুটি আর্থিক চলকের মধ্যে একটা সম্পর্ক, অথবা আমরা বলতে পারি ভাগফল। ঠিক আছে, দুইটি চলকের মধ্যে আর্থিক সম্পর্ক, একটা আর্থিক রিলেশন, আর্থিক সম্পর্ক এবং হচ্ছে ভাগফল, এই দুইটা চলকের ভাগফল, এটাই মূলত হচ্ছে কি বলতো? এটাই মূলত হচ্ছে অনুপাত। ঠিক আছে, অনুপাত, এবং আমরা যদি বলি ইংরেজিতে তাহলে হচ্ছে রেশিও। ওকে, রেশিও। ওকে, রেশিও। এটুকু। দেন আমরা চলে যাচ্ছি আরেকটা প্রশ্নে। কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় না? উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় না কোনটা, এটা বলছে। তার মানে উৎপাদন ব্যয় হতে হলে অবশ্যই তোমার এই ব্যয়টা কি করতে হবে? এই ব্যয়টা উৎপাদনের সাথে জড়িত থাকতে হবে। তার মানে উৎপাদন ব্যয় কোনগুলো ভাইয়া? উৎপাদন ব্যয়টা অবশ্যই পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকবে। একটা পণ্য উৎপাদন করার সাথে জড়িত যে ব্যয়টা, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। ঠিক আছে, উৎপাদন ব্যয়টা কি? যে ব্যয়টা একদম সরাসরি কিসের সাথে জড়িত থাকে? উৎপাদনের সাথে জড়িত থাকে। ঠিক আছে, যে ব্যয়টা সরাসরি উৎপাদন করতে গিয়ে অর্থাৎ পণ্য তৈরি করতে গিয়ে জড়িত থাকে, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। তো বলছে কোনটা জড়িত না? এখানে দেখো প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল, কলকাতা মেরামত, তিনটাই কি আমার উৎপাদনের সাথে সম্পৃক্ত। বাট বিক্রয় কর্মীর বেতন এটা কি বিক্রয়ের সাথে সম্পৃক্ত? এটা হবে না। ক্লিয়ার? 19 ক 20 ক, ইয়েস ইয়েস, গ্রেট। এই যে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এই যে না পরীক্ষায় না থাকবে, নয় থাকবে, এইগুলো হচ্ছে আপনারা খুব ভালো করে একটু খেয়াল করবেন। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। মজুত মূল্যায়নের গুরুত্বপূর্ণ সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য, সঠিক আর্থিক অবস্থা প্রকাশের জন্য, সঠিক কার্যকরী মূলধন নির্ণয়ের জন্য। অল আর কারেক্ট, তিনটাই কারেক্ট।
ঠিক আছে। চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসার কোনো অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদ কত হারে ধার্য করতে হবে। চুক্তিতে উল্লেখ না থাকলে আমরা জানি অংশীদারি ব্যবসার কোনো অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদ ধার্য করতে হবে 6% হারে। চুক্তিতে উল্লেখ না থাকলে, বাট চুক্তিতে উল্লেখ না থাকলে আমরা কিন্তু কি করতে পারবো না, আমরা কিন্তু হচ্ছে উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করতে পারবো না, 0% ধার্য করতে হবে। এবং চুক্তিতে উল্লেখ থাকলে তাহলে আমরা কি করতে পারবো, সুদ ধার্য করতে পারবো উত্তোলনের ক্ষেত্রে। কিন্তু চুক্তির অবর্তমানে ঋণের উপর সুদ ধার্য করতে হবে অবশ্যই কি 6% হারে। মানে চুক্তির অবর্তমানে তোমার ঋণ সুদ ধার্য করতে হবে 6% হারে। ক্লিয়ার? তারপর দেখো, কোম্পানি যখন নামিক মূল্যে শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করে তাকে কি বলে? ভাই, নামিক মূল্যে বা হচ্ছে আমরা যদি বলি ফেস ভ্যালু বা নামিক মূল্য, এই ফেস ভ্যালু মানে হচ্ছে নামিক মূল্য, ঠিক আছে। এই ফেস ভ্যালু মানে হচ্ছে কত টাকা তুমি শেয়ারের মূল্য আছে ধরো 100 টাকা করে, এবং তুমি বিক্রি করছো কত টাকা, 100 টাকা, তার মানে সমান হারে বিক্রি করতেছো, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে ফেস ভ্যালু বা হচ্ছে সমমূল্যে শেয়ার বিক্রি। আর যদি আসে যে বাজার মূল্যটা হচ্ছে এই ফেস ভ্যালু থেকে কম হতে পারে, বেশি হতে পারে, ইটস টোটালি ডিপেন্ড অন মার্কেট সিচুয়েশন, ঠিক আছে। তারপর দেখো, কোনটি অলিক সম্পদ, এটা আমাদের দেখতে হবে অলিক সম্পদ কোনটা। তার মানে অলিক সম্পদ, মিথ্যা সম্পদ, ভুয়া সম্পদ এবং হচ্ছে কাল্পনিক সম্পদ, এবং কি বলতো, এবং হচ্ছে কাল্পনিক সম্পদ। এই যে মিথ্যা, ভুয়া, অলিক, কাল্পনিক, এইগুলো হচ্ছে যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই, সেটা হচ্ছে ভুয়া সম্পদ। যেমন ধরো শেয়ার অবহার, শেয়ার বাট্টা, প্রাথমিক খরচাবলী, অবলেখকের কমিশন, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার অলিক সম্পদ, মিথ্যা সম্পদ বা ভুয়া সম্পদ। এইগুলো হচ্ছে কি অলিক সম্পদ, মিথ্যা সম্পদ বা ভুয়া সম্পদ। ক্লিয়ার? তাহলে কোনটা আছে এখানে? প্রাথমিক খরচ, তারপরে শেয়ার ভাট্টা, শেয়ার অবলেখক কমিশন, ঋণপত্রের ভাট্টা বা অবহার। ত্রিমা, মানিশা আক্তার, অনিকা, জান্নাত, প্রসেনজিৎ, দিদার, সবাই আনসার করছো, গুড, থ্যাংক ইউ। আমি একটু অনেক দ্রুত যাচ্ছি, ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দেবো ক্লাসটি, এবং তোমাদের সাথে একটা প্ল্যান করতে হবে, একদম চমৎকার একটা প্ল্যান করতে হবে। আর এই প্ল্যানে যদি তোমরা সর্বোচ্চ সহযোগিতা করো, ইনশাল্লাহ সিকিউ আর এমসিকিউর জন্য আমি কথা দিচ্ছি তোমাদের যে পরিমাণ ক্লাস লাগবে, এবং অ্যাটলিস্ট ধরো 20টা বা 15টা ক্লাস যদি নেওয়া লাগে আমি নিব, ঠিক আছে। বাট আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। যদি রাজি থাকো সেক্ষেত্রে হচ্ছে বোর্ড কোশ্চেন আমরা সলভ করাবো এভাবে। ওকে, পরেরটা দেখো, এখানে বলছে কি মিস্টার গালিবের ব্যবসায় বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা। চমৎকার একটা প্রশ্ন। আমরা আরেকটা ম্যাথ সলভ করব, আর 7 বাজে, আমার 10 বা 12-র মধ্যে কমপ্লিট করতে হবে ক্লাসটা, ঠিক আছে, শেষ করতে হবে। ওকে, তো আমাদের বের করতে বলছে কি বিক্রিত পণ্যের ব্যয় কি ভাইয়া, আমরা হচ্ছে বিক্রয় থেকে মুনাফাটা বাদ দিব। এবার দেখো ইনফরমেশন কি দেওয়া আছে, এখানে আছে তার ব্যবসার নিট বিক্রয়ের পরিমাণ, তার মানে নিট বিক্রয় আছে কত, 5 লাখ। তিনি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% হারে মোট মুনাফা ধার্য করেন। এখন দেখো বিক্রিত পণ্যের ব্যয় আছে কত, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে, কিন্তু বিক্রয় আছে কত, 5 লাখ। আর মুনাফার হারটা 25% কার উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। বিক্রিত পণ্যের ব্যয় কি আছে, নাই। তো বিক্রিত পণ্যের ব্যয় বা ব্যয়ের উপর মুনাফার হার যদি 25 হয়, বিক্রয়ের উপর কত হবে, 20, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় কম হয়, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম হয়। তার মানে এখানে আমাদের দেখো মুনাফা বের হয়ে যাচ্ছে 1 লাখ। 1 লাখ টাকা কি মুনাফা। এখানে 5 লাখ টাকা হচ্ছে আমাদের বিক্রয়। এই বিক্রয় থেকে যদি আমি মুনাফা বাদ দেই 1 লাখ, তাহলে এই যে 4 লাখ টাকা, এই 4 লাখ টাকার নামে কি বলতো, বিক্রিত পণ্যের ব্যয়। এই 4 লাখ টাকার নামে কি বলতো, বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? তাহলে আমরা বের করে ফেললাম বিক্রিত পণ্যের ব্যয়টা। এখন এটা যারা বুঝতে পারি নাই, আমারও মহাসিন ভাইয়ের ক্লাস আছে, তাহলে অনেক ভালো হয়। ও গ্রেট, আচ্ছা সমস্যা নয়, আমরা এখনই শেষ করে দিব। ওকে, তো আমরা বের করে ফেললাম মুনাফাটা, 5 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে দিলে আমাদের আলটিমেটলি মুনাফা বের হলো কত,
সরি বিক্রিত পণ্যের ব্যয় বের হলো কত, 4 লাখ টাকা। এই হচ্ছে কাহিনী। এখন এখানে অনেকের মনে হতে পারে পার্সেন্টেজ কমলে কেন, আমরা জানি ব্যয়ের উপর বা বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয়ের উপর মুনাফার হার বেশি থাকে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। তার মানে ব্যয়ের উপর 20-25 হলে আয়ের উপর বা বিক্রয়ের উপর কত হবে, 20%। এখন এটা যারা পারো না তারা এভাবে করতে পারো যে যদি মুনাফার হার ব্যয়ের উপর থাকে তাহলে যোগ প্রক্রিয়া ব্যয়ের উপর আছে, তার মানে উপরে কত 25, নিচে কত 75। আর যদি বিক্রয়ের উপর থাকতো তাহলে বিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে, এভাবে করলে সেম মুনাফা তোমার কত হবে, 1 লাখ টাকা আসবে। এবং আমরা মুনাফার হার ডিটেলস নেক্সট ক্লাসে শেখাবো। সো তার আগে আমাকে বলো, এখানে আমরা বের করছি কি বলতো, বিক্রয় দেওয়া আছে 5 লাখ। এই বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে কি পাওয়া যায়, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে কি পাওয়া যায় ভাইয়া বলেন, একদম বেসিক সূত্র, বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রয় দেওয়া আছে, মুনাফার হারটা দেওয়া নাই, ডিরেক্টলি দেওয়া নাই, তার মানে মুনাফার হার বের করতে হবে 25%। 25% বিক্রিত পণ্য ব্যয়ের উপর, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় তো দেওয়া নাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি 25 হয়, বিক্রয়ের উপর কত হবে 20, করলে আমার 1 লাখ টাকা মুনাফা। সিম্পল, বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়েছি, পাইছি বিক্রিত পণ্যের ব্যয়। এখন আসো, যদি এটা না বুঝো তাহলে তুমি কি করবা, এই যদি ব্যয়ের উপর মুনাফা দেওয়া থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, তার মানে সরি যোগ প্রক্রিয়া আমরা এখানে ভুল করছি, তার মানে 125 হবে। এটাই ভাবে করো, 25 125, যেহেতু ব্যয়ের উপর দেওয়া আছে 25 ভাগ 125, এটা দ্বারা ভাগ করো, তাহলে সেম তোমার মুনাফা আসবে কত টাকা, 1 লাখ টাকা। ঠিক আছে, তো বিক্রয় থেকে 1 লাখ টাকা বাদ দিয়ে দাও, তাহলে বের হয়ে যাবে। যদি ব্যয়ের উপর থাকে, ব্যয়ের উপর থাকলে যোগ প্রক্রিয়া, আর বিক্রয়ের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া। মুনাফার হার ডিরেক্টলি যোগ বিয়োগ করে ফেলবো, তাহলে হবে। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। এবং আমাকে বলো বোর্ড কোশ্চেন সলভের ক্লাস তোমরা চাও কিনা, এবং তোমরা যদি হচ্ছে রেগুলার ক্লাস করো, সর্বোচ্চ রেসপন্স করো, তাহলে আমরা এমসিকিউ সলভ করব, সাথে সাথে সিকিউ সলভ করব। ঠিক আছে, এবং সিকিউটা অনেক বেশি সলভ করা পসিবল হবে না, কারণ হচ্ছে আমরা 2টা একটা করে সিকিউ দেখাই দিব প্রত্যেকটা এমসিকিউর সাথে সাথে, মানে বোর্ড কোশ্চেনের সাথে সাথে। কেন, কারণ হচ্ছে তোমরা জানো যে একটা সিকিউ সলভ করতে আমাকে অ্যাটলিস্ট 40 মিনিট লাগবে। ধরো আমি তোমাকে এটা 10 মিনিট শিখাতে পারি, কিন্তু সবাইকে বোঝাতে হলে সময় লাগবে। ঠিক আছে, সো কে কে চাই হাত তুলি, ক্লাস কে কে চাই বলো বোর্ড কোশ্চেন সলভিং এর। এবং ওকে, তাহলে হচ্ছে আমরা ইনশাল্লাহ জানাবা, কমেন্টে জানাবো, এবং আমি পোস্ট করবো গ্রুপে, গ্রুপে সবাই রেসপন্স করবা। তাহলে আমরা একটা শিডিউল করে সুন্দর করে আমরা প্রিভিয়াস এর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করব ধারাবাহিকভাবে। ঠিক আছে, তো আমাদের দিদার বলতে চাই ভাই, প্রসেনজিৎ বলতে চাই 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 স্যার নোটিফিকেশন আসে না কেন। সো তুমি অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো, আর অবশ্যই আমাদের পেজের সাথে কানেক্ট থাকবা, কখন কোন ক্লাস হয় তাহলে হবে। আমাদের তিমা বলছে আমি চাই ভাই, সুমাইয়া, সুপ্ত, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে যারা আছে সবাই সবাই অনেক বেশি অ্যাক্টিভ, সবার অনেক বড় বড় ড্রিম আছে, ইনশাল্লাহ তোমাদের সাথে আমি আছি এবং জানাবো। ঠিক আছে, আমাদের অনিকা আছে, তিমা আমি চাই, ওকে থ্যাংক ইউ সো মাচ। সো খুশি হলাম, ভালো লাগলো, দেখা হবে নেক্সট ক্লাসে। আমারও মেট্রো আছে, চলে যেতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ ভাইয়া। পুরা পড়াশোনা করো, বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করো প্রিভিয়াস ইয়ারের, এবং হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করো, আর এক্সাম দাও। আল্লাহ হাফেজ, টাটা।